শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 17 অক্টোবর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, সামনেই নির্বাচন, আসন বন্টন নিয়ে জোট সঙ্গীদের সঙ্গে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার আগেই বিহারে এককভাবে 48 জন প্রার্থীর নামসহ প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। গতকাল প্রকাশিত এই তালিকায় প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থীদের নাম রয়েছে। বুটের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই আসন বন্টন নিয়ে মহাজোটের সঙ্গী রাষ্ট্রীয় জনতা দল এবং বামেদের সঙ্গে আলোচনা করেছে কংগ্রেস। সূত্রের খবর, এই বিষয়ে এখনও কোনো আলোচনা না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন কংগ্রেস নেতারা। অস্বস্তির এই আবহে প্রয়োজনে এবারের নির্বাচনে এককভাবে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন তারা। এদিকে নির্বাচনে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হলো শুক্রবার, দ্বিতীয় দফার শেষ দিন হলো সোমবার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করে কংগ্রেস। নির্বাচনের প্রথম প্রার্থী তালিকায় প্রবীণ, অভিজ্ঞ এবং নবীন সমানভাবে গুরুত্ব দিয়েছে কংগ্রেস। তালিকা অনুযায়ী বাচ্চাওয়াড়া আসন থেকে যুবনেতা প্রকাশ গরিব দাস, বাহাগা থেকে জয়েশ মঙ্গল সিং, নৌতন থেকে অমিত গিরি এবং ছনপটিয়া থেকে অভিষেক রঞ্জনকে প্রার্থী করেছে কংগ্রেস। সেই সঙ্গে কুটুম্বা আসনে রাজ্য সভাপতি রাজেশ রাম এবং কাদুয়া আসন থেকে বাম নেতা শাকিল আহমেদ খানকে প্রার্থী করেছে দল। এদিকে বেথিয়া আসন থেকে ওয়েসি আহমেদ, রক্সৌল আসন থেকে শ্যামবিহারী প্রসাদ, গোবিন্দগান থেকে শশীভূষণ রায় ওরফে গাপ্পু রায় এবং রিগা আসন থেকে অমিত কুমার সিং টুন্নাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে কংগ্রেস। পাশাপাশি দলের প্রবীণ নেতা অজিত শর্মাকে পুনরায় বাগলপুর থেকে মনোনীত করা হয়েছে। দলের অপর প্রবীণ নেতা অবদেশ কুমার সিংকে উজিরগঞ্জ থেকে বেছে নিয়েছে কংগ্রেস। হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নভেম্বর মাসে অন্তোদয় অন্ন যোজনার কার্ড প্রতি 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হবে। নভেম্বর মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত অন্ন সুরক্ষার নির্ধারিত দিনগুলিতে ইপস মেশিনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই চাল বন্টন করতে বলা হয়েছে। উল্লেখ্য, প্রতি মাসে নির্ধারিত সময়ে চাল পাওয়ায় দরিদ্র মানুষ খুবই উপকৃত হচ্ছেন। অসমের চা জনগোষ্ঠী এবং আদিবাসীদের জীবনের উদ্যম ও দৃঢ়তার অনন্য প্রতীক ঝুমুর। বৃহস্পতিবার এই কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ঘোষণা করেন, আগামী বছর নতুন দিল্লিতে প্রদর্শিত হবে বিহু, ঝুমুর এবং বাগরুম্বা। ভগবান চাইলে নয়াদিল্লিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সামনে অসমের সব জনগোষ্ঠীর পরম্পরাগত ঐতিহ্যময় নৃত্য প্রদর্শনের ব্যবস্থা করবে সরকার। তিনি এর মাধ্যমে বুঝিয়ে দেন, আগামী বিধানসভা নির্বাচনের পর তিনি আবার মুখ্যমন্ত্রী পদে আসীন হলে এই পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন তিনি ঘোষণা করেন, চা বাগানের লাইনে জমির মালিকানা শ্রমিকদের নামে করা হবে। এর কারণে আগামী 25 নভেম্বর অসম বিধানসভায় বিল পেশ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ঝুমুর বিনোদিনীতে অংশগ্রহণকারী শিল্পী, প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ সমিতির সদস্যদের মানপত্র এবং সাম্মানিকর্ত প্রদানের কর্মসূচি করেন। ঝুমুর শিল্পীদের দক্ষতার প্রমাণপত্র প্রদান করা হয়। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন অথবা এসআইআর ছিল নির্ভুল। গতকাল সুপ্রিম কোর্টে এমনটাই জানালো নির্বাচন কমিশন। তাদের মতে রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠনগুলি মিথ্যা অভিযোগ করছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে একজন ভোটারও তার নাম বাদ গেছে বলে কোনো আবেদন করেননি। গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে রাজনৈতিক দলগুলির তরফে কেউ ছিলেন না। সেই বিষয়টি দড়িয়ে দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, এসআইআর তালিকায় ভোটারদের নামের যে ভুল রয়েছে তা সংশোধন করে নেওয়া হবে বলেই আশা তাদের। বিহারে ভোটার তালিকার এসআইআর করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। সেই আবেদন খারিজ করার আর্জি জানিয়ে কমিশন জানিয়েছে, আবেদনকারীরা মিথ্যা অভিযোগ করেছে। এসআইআর প্রক্রিয়ার সম্মানহানির জন্য এইসব করা হচ্ছে। কমিশন হলফনামায় আরও জানিয়েছে, রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ভোটারদের নামে যাতে তালিকায় থাকে তা সুনিশ্চিত করার জন্য কিছু করেনি, কেবল বুথ লেভেল এজেন্ট নিয়োগ বাধা দিয়েছে।
তারা শুধু কমিশনের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে, এসআইআর প্রক্রিয়ার ভুল ধরার চেষ্টা করছে। সেখানে আপত্তি এবং সংশোধনের আবেদন খুব কমই জমা পড়েছে। তারপরেই কমিশনের বক্তব্য, এর থেকেই প্রমাণ হয় যে এসআইআর প্রক্রিয়া নির্ভুল ছিল। চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রায় 3,66,000 জনের নাম বাদ যাওয়া অথবা তা থাকা নিয়ে আপত্তি তোলার পরেও এখনও পর্যন্ত কোনো আবেদন জমা পড়েনি। কমিশন এক্ষেত্রে যোগেন্দ্র যাদব এবং স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের কথাও তুলে ধরেছে। তাদের অভিযোগ ছিল, বিহারে খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া 65 লক্ষের মধ্যে 25% মুসলিম। আগামী 15 নভেম্বরের পর মণিপুরে সরকার গঠন হবে। গতকাল এই দাবি করলেন বিজেপি বিধায়ক টি শ্যামকুমার। তিনি এও জানান, মুখ্যমন্ত্রী বাছাই করবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এন্ড্রো বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্যামকুমার বলেন, নতুন দিল্লিতে মণিপুরের বিজেপি বিধায়কদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সদ্য। এতে আশ্বাস দেওয়া হয়েছে, 15 নভেম্বরের পর সরকার গঠন হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রিত্ব ঠিক করবেন। প্রত্যেকেই মুখ্যমন্ত্রী হতে চান, এই কারণে কেন্দ্রীয় নেতারাই ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী। এছাড়া অন্য কোনো বিকল্প নেই। উল্লেখ্য, এক সপ্তাহ ধরে প্রায় 26 জন বিজেপি বিধায়ক দিল্লিতে গাঁটি গেড়ে বসেছিলেন সরকার গঠনের ব্যাপারে। এবার শেষ খবর, তিনসুকিয়া জেলার কাকোপাতার সেনা ক্যাম্পের কাছে গুলি গ্রেনেড হামলা। গতকাল রাতে এই হামলায় 3 জন ভারতীয় সেনা আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর 19 গ্রেনেডিয়ার্স ইউনিট ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালানো হয় রাতের অন্ধকারে। যদিও আজ সকাল পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় নিয়ে বিবৃতি প্রকাশ করেনি। তবে প্রাথমিকভাবে একাধিক মহলের অনুমান, আলফা স্বাধীন এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন 3 সেনা জওয়ান। ডুমডুমা থেকে একটি ট্রাকে করে এসেছিল হামলাকারীদের দলটি। সেনা শিবিরে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল এই ট্রাকটি। সেনা শিবিরে হামলা চালায় ওই ট্রাকটি অসম অরুণাচল সীমান্তের নদীহীন নদীর তীরে টেঙ্গাপানি ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার শেষ খবর, তিনসুকিয়া জেলার কাকোপাতার সেনা ক্যাম্পের কাছে গুলি গ্রেনেড হামলা। গতকাল রাতে এই হামলায় 3 জন ভারতীয় সেনা আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর 19 গ্রেনেডিয়ার্স ইউনিট ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালানো হয় রাতের অন্ধকারে। যদিও আজ সকাল পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় নিয়ে বিবৃতি প্রকাশ করেনি। তবে প্রাথমিকভাবে একাধিক মহলের অনুমান, আলফা স্বাধীন এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন 3 সেনা জওয়ান। ডুমডুমা থেকে একটি ট্রাকে করে এসেছিল হামলাকারীদের দলটি। সেনা শিবিরে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল এই ট্রাকটি। সেনা শিবিরে হামলা চালায় ওই ট্রাকটি অসম অরুণাচল সীমান্তের নদীহীন নদীর তীরে টেঙ্গাপানি ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।